আচ্ছা, আমরা আবার আসলাম। আমাদের রাইট ফর্ম ভার্বসে আলোচনা চলতেছিল। প্রথম পার্ট 1 এবং পার্ট 2, এই দুইটা পার্ট আমরা সম্ভবত এর আগের দুটো পর্বে কমপ্লিট করেছি। আমরা পার্ট 3-তে যাব, অর্থাৎ আজকে আমাদের রাইট ফর্ম ভার্বসের পার্ট 3। আমি আর টপিকটা লিখলাম না, যা সংক্ষেপে লিখলাম রাইট ফর্ম অফ ভার্বস পার্ট 3। তো এটা আসলে আমাদের এর আগে আমরা পার্ট 1 এবং 2-তে কী আলোচনা করেছিলাম, জাস্ট একটু যদি সংক্ষেপে বলি। পার্ট 1-এ আমাদের ছিল আমাদের মূলত রাইট ফর্ম ভার্ব পারার জন্য বেশ কিছু জিনিস আমাদের জানতে হবে। এই জিনিসগুলো লিখছিলাম আমি পার্ট 1-এ, এবং 2-3-তে আমরা সাধারণত এই টেন্স নিয়ে আলোচনা করতেছিলাম। তো আমাদের 2 পর্যন্ত দুইটা টেন্স মাত্র আমরা আলোচনা করতে পারছি, কারণ এগুলো আসলে অনেক বিস্তারিত আলোচনা। তো আমরা টেন্সের আজকে আমাদের পার্ট 3-তে আমরা আলোচনা করব। আমরা পার্ট 2 পর্যন্ত সম্ভবত ইনডিফিনিট এবং কন্টিনিউয়াস আমি আরেকবার একটু রিভাইজ করে দিই বা মনে করে দিই অনেকে যারা ছিলেন আগে দুইটা পার্ট দেখেনি, তারা দেখে নিয়েন। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস পর্যন্ত বা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস এই তিনটে পর্যন্ত আলোচনা করছিলাম। আগেও আমরা ইনডিফিনিট আলোচনা করছি, অর্থাৎ ইনডিফিনিট এবং কন্টিনিউয়াস এই দুইটা আমাদের শেষ হয়ে গেছে। আমরা আলোচনা করব এখন, আজকে আলোচনা করব পারফেক্ট থেকে, অর্থাৎ 6 নম্বর যদি আমরা দিই, আমরা বলতে পারি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এক্ষেত্রে আমরা জানি যে এই টেন্সটা আমাদের প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় এবং এটার বাংলা অর্থগুলো হয় সাধারণত এরকম, যেমন হয়েছে, গিয়েছি, বাংলা সেন্সটা এরকম হয়। তারপরে হয় যেমন যদি বলি খাওয়া দিয়ে, তাহলে অন্য কোনো সাবজেক্ট দিয়ে আসলে এরকম হবে খেয়েছে, এরকম। অর্থাৎ যে এটার সংজ্ঞাটা যদি এরকম দিই যে কাজটা আগে থেকে শুরু হয়ে এখনও, মানে আগে থেকে শুরু হয়েছিল কিন্তু এখনও তার ফলাফলটা বিদ্যমান, বা এইমাত্র শেষ হয়েছে, এটা সংজ্ঞাটা এইভাবে যে এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফলটা এখনও আছে, এরকম। আপনি কাজ মাত্র করেছেন, এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ একটা কাজ মাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফলটা এখনও বিদ্যমান, এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর যদি আমরা বাংলা সেন্স ধরতে চাই তাহলে এভাবে ধরবো যে গিয়েছি, করেছি, খেয়েছি, শুনেছি, এরকম। অর্থাৎ 3টা ওয়ার্ড থাকবে, এই শেষ ওয়ার্ডটায় সবসময় ছ থাকবে আর মাঝখানের অক্ষরে একার থাকবে। এই সংক্ষিপ্ত ফর্মুলাটা দিয়ে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হ্যাঁ বোধ বাক্যগুলো বুঝতে পারি। যেমন দেখেন এখানে 3টা ওয়ার্ড লিখছি, এটা লাস্টে ছ আছে, এটাও লাস্টে ছ আছে, এটা হচ্ছে ছ আছে। আবার 3টা ওয়ার্ডের মাঝখানে যে অক্ষরটা সেটার মধ্যে একার আছে, দেখেন একার একার একার। আপনি যেভাবেই বলেন না কেন, যদি বলেন যে শুনেছ, তাও দেখেন লাস্টে ছ আছে, মাঝখানে যে অক্ষর থাকবে তার মধ্যে একার আছে। অর্থাৎ কমন কথাটা হচ্ছে লাস্ট ওয়ার্ডটা ছ হবে আর মাঝখানে যে ওয়ার্ডটা থাকবে 3টা ওয়ার্ডে সেটা একার হবে। আর এটার আবার না বোধক যেটা হয়, অর্থাৎ বাংলা সেন্সে না বোধক হয় সাধারণত নয় ঋষিকার দিয়ে হয়, খাইনি, যায়নি, করিনি, এরকম। যেমন আমি এখানে যদি বলি খেয়েছি তো খাইনি, গিয়েছি তো যাইনি, হয়েছে হয়নি, শুনেছি ও শুনেনি। আর এর কথা মতো মনে রাখতে হবে যে এই নয়ের মধ্যে ঋষিকার দিয়ে আবার পাস্ট ইনডিফিনিটও হতে পারে, তখন আবার সময় উল্লেখ করা থাকবে। যেমন যদি কোনো স্পেসিফিক টাইম থাকে, যেমন গতকাল আমি খাইনি, তখন আবার পাস্ট ইনডিফিনিট। তো লেকচার 2-তে বা আগের পর্ব 2-তে আমরা পার্ট 2-তে আলোচনা করছি এটা, যে পাস্ট ইনডিফিনিট কীভাবে হয়। আর এক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্টের সাথে পাস্ট ইনডিফিনিটের আসলে সম্পর্কই নেই, কারণ এটা কথাগুলো এরকম হয়। আর যদি নেগেটিভের ক্ষেত্রে একটু মিলে যেতে পারে, সেক্ষেত্রে আপনি দেখবেন যে যদি কোনো স্পেসিফিক টাইম উল্লেখ করা থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট। যদি এরকম হয় ব্যাপারটা যে সে গতকাল যায়নি, তাইলে আমরা দেখেন এখানে নিয়ে আসে এটা কি গতকাল যেহেতু আছে, এই বাক্যটাকে আমরা পাস্ট ইনডিফিনিটে নিয়ে মানে ইংলিশটা করতে পারি। আর যদি এরকম বলা হয় সে শুধু যায়নি, গতকাল উল্লেখ করা হয় নাই, এটা জাস্ট এই সময়ের কথা বলা হচ্ছে, তখন আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ধরে করতে পারি। তো আমরা বাংলা সেন্সগুলো দেখলাম, আমরা একটু দেখবো যে এটা ইংলিশটার গঠনটা কেমন হয়। যেমন পাস্ট প্রেজেন্ট পারফেক্টের যে অ্যাক্টিভ হয়, অ্যাক্টিভে সাবজেক্টের সাথে হ্যাভ বা হ্যাজ থাকবে, তার সাথে ভার্ব থার্ড ফর্ম থাকে, আমরা জানি, বাকি অংশটা থাকতে পারে। আর যখন প্যাসিভ হবে তখন সাবজেক্টের সাথে হ্যাভ বা হ্যাজ হবে, তার সাথে একটা বিন হবে প্লাস ভিজি হবে। আর এক্ষেত্রে মনে রাখতে হবে যে প্যাসিভ হওয়ার একটা কমন কথা বলে আসছিলাম এর আগের ক্লাসগুলোতে, যে প্যাসিভ হওয়ার ক্ষেত্রে সাধারণত এরকম হবে বাক্যটা, যেমন খেয়েছি, এখানে হবে খাওয়া হয়েছে। অর্থাৎ ভার্বের সাথে
লাস্টে হয়েছে এরকম ওয়ার্ডটা থাকবে প্যাসিভের ক্ষেত্রে। অর্থাৎ যেটাই থাক ক্রিয়া তার সাথে হয়েছে উল্লেখ থাকবে। অর্থাৎ এরকম, যেমন আমি যদি বলি খাওয়া, তার সাথে থাকবে হয়েছে, যাওয়া হয়েছে, খেলা হয়েছে। এই যে ভার্বগুলোর সাথে হয়েছে হয়েছে ওয়ার্ডগুলো, এগুলো যুক্ত হলেই সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসে নিয়ে ফেলতে পারি। তখন আমরা এই ঘটনা করবো সাবজেক্টের সাথে হ্যাভ হ্যাজ প্লাস বিন ভি3। এছাড়াও প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে মোডালস দিয়ে হতে পারে। তখন আমরা মোডালস দিয়ে হলে আমরা বলবো সাবজেক্টের সাথে তারপরে মোডালস ভার্ব, তারপরে হ্যাভ প্লাস ভি3। যেমন হতে পারে যে আই মাস্ট হ্যাভ ডান, এরকম হতে পারে। যে মোডালসের পরে সরাসরি হ্যাভ দিয়ে ভার্ব থার্ড। এগুলো অর্থ কেমন হয় সাধারণত? এই যে মাস্ট আমার অবশ্যই যাওয়া উচিত ছিল, এরকম অর্থ। অর্থাৎ একেবারে অতীতও না, আবার একেবারে প্রেজেন্টও না, অতীত এবং প্রেজেন্টের মাঝামাঝি একটা অবস্থা, এরকম একটা হয়। তো তখন আমরা মাস্ট দিয়ে এরকম হ্যাভ ডান, অথবা এখানে ক্যান হ্যাভ ডান, এরকম হতে পারে। তখন আবার প্যাসিভ ভয়েসের গঠনটা কীরকম হয়? তো আমরা আগেই জানি যে হ্যাজ থাকলে তার সাথে প্যাসিভে সবসময় একটা বিন যুক্ত হয়। যেমন এখানে যেমন বিন হয়েছে, এটা তাই হবে। অর্থাৎ এক্ষেত্রে এরকম হবে যে সাবজেক্টের সাথে, যেমন এটা মোডালসের সাথে অ্যাক্টিভ ছিল, এটা মোডালসের অ্যাক্টিভ, অর্থাৎ মোডালস দিয়ে অ্যাক্টিভ এরকম হয়। আর মোডালসের যে প্যাসিভের গঠনটা কেমন হয়? সাবজেক্ট মোডালস ভার্ব সাথে হ্যাভ বিন প্লাস ভি3। যেমন এইটা এইখানে যদি আমরা এরকম লিখি, যেমন এই দিস ওয়ার্ক মাস্ট হ্যাভ বিন ডান, এরকম। অর্থাৎ একেবারে অতীত না, আবার একেবারে বর্তমানও না, এই কাজটা অবশ্যই করা উচিত ছিল। এখন এটা একেবারে উচিত ছিল বলতে অতীতের উচিত অনেক আগে সেটা না, হয়তো রিসেন্টলি কোনো সময় ঘটনা বোঝাতে এই ধরনের বাক্য ব্যবহার করা যায়। তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভ শিখলাম, প্যাসিভ শিখলাম, পাশাপাশি গঠনগুলো দেখলাম। আমরা চলে যাব পাস্ট পারফেক্ট, আমাদের 7 নম্বর। পাস্ট পারফেক্ট টেন্স। তো মনে রাখতে হবে যে পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটা আমি লিখে দিই। যেমন অ্যাক্টিভের গঠনটা সাবজেক্ট হ্যাড প্লাস ভি3, তার সাথে বাকি অংশ। আর প্যাসিভে হবে সাবজেক্ট ওই আগের মতোই হ্যাড প্লাস বিন হবে, তার সাথে ভি3। অর্থাৎ যে কোনো পারফেক্টেরই দেখেন এখানেও বিন ছিল, এখানেও বিন আছে, অর্থাৎ বিন দিয়ে তার প্যাসিভ ভয়েসটা গঠন করতে হয়। তবে এক্ষেত্রে উল্লেখ করার মতো কথা হচ্ছে যে পাস্ট পারফেক্ট টেন্সটা সাধারণত কিছু বিশেষ শর্ত নিয়ে সাধারণত ব্যবহৃত হয়। সবসময় যে আমরা পাস্ট পারফেক্টটা নিব, এটারও আমরা বাংলা অর্থ যদি বলি তাহলে বাংলা অর্থটা আসলে পাস্ট ইনডিফিনিটের মতোই অনেকটা, যেমন হয়েছিল, গিয়েছিল, খেয়েছিল। তবে ডিফারেন্সটা হচ্ছে যে কিছু কিছু কন্ডিশনে পাস্ট পারফেক্টটা ফিক্সড হয়ে যাবে। যেমন যখন আমরা বাক্যে বিফোর বা আফটার ব্যবহার করব, তখন আমরা পাস্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিটের মধ্যে একটা সম্পর্ক চলে আসে। যখন বিফোরের আগে যে বাক্যটা হয় সেটা হয় পাস্ট পারফেক্ট টেন্স, আর বিফোরের পরে যে বাক্যটা হয় সেটা হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে মনে রাখতে হবে যে এই বিফোরটা কিন্তু প্রিপোজিশন না, এটা কনজাংশনে ব্যবহৃত হচ্ছে। প্রিপোজিশন হলে তো প্রিপোজিশনের পরে তো কোনো বাক্য হওয়ারই কথা না। তো দুইটা বাক্য হলে তখন আমরা বিফোরের আগে বসাবো পাস্ট পারফেক্ট টেন্স, পরে বসাবো পাস্ট ইনডিফিনিট টেন্স। একইভাবে আফটার যখন থাকবে তখন আমরা আফটারের আগে বসাবো, এটা উল্টাই দিব আর কি। একটা মনে রাখলে একটা মনে থাকবে পাস্ট ইনডিফিনিট, আর আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স। তো এইটা দিয়ে একটা উদাহরণ দিই। যেমন আমরা প্রায় ছোটোবেলায় পড়ে আসছি যে ডাক্তার আসার আগেই রোগী মারা গেল। এই বাক্যটা আমরা ছোটোবেলা মুখস্থ করে আসছি ওয়ান কাইন্ড অফ, কিন্তু আসলে অতটা বুঝে আমরা কেউ পড়িনি, হয়তো মুখস্থ করে ফেলছি। বা এখন যদি আমি জিজ্ঞেস করি এটার ইংরেজি কীভাবে, অনেকে মুখস্থ বলে দিতে পারবে, কিন্তু আসলে এটার মতো হুবহু আরেকটা বাক্য আমি এখানে যদি লিখতাম যে সে ডাকার পর তারা এসেছিল। দেখেন এইটা হয়তো অনেকেই পারবে মুখস্থবিদ্যার কারণে, কিন্তু এটা করতে লেখা যাবে যে অনেকের কলম ভেঙে যাবে। তাই যার কারণে আমাদের এগুলো বুঝতে হবে। আমরা যদি পাস্ট পারফেক্ট টেন্সটা ব্যবহারটা বুঝি তাহলে এটা পারবো। তাহলে দেখেন এখানে ডাক্তার আসার আগে রোগী মারা গেল, এক্ষেত্রে দেখেন আগেই আছে, দেখেন বিফোর আছে, বিফোর অর্থই তো আগে বা পূর্বে, এখানে থাকতে পারতো ডাক্তার আসার পূর্বে হতে পারতো। তাহলে এক্ষেত্রে
আমাদেরকে যখন আমরা দেখব যে বিফোর আছে তখন বা আফটার আছে, তখন আমরা বুঝে নেব যে দুইটা বাক্য এখানে ব্যবহৃত হচ্ছে। একটা হচ্ছে ডাক্তার আসা একটা বাক্য, এটা একটা বাক্য, আর যে রোগী মারা গেল এটা একটা বাক্য। একইভাবে এখানে দেখেন পর আছে, আফটার আছে, আমরা ধরে নিব এখানে দুইটা বাক্য, একটা হচ্ছে সে ডাকা একটা বাক্য, আর তারা এসেছিল একটা বাক্য, দুইটা বাক্য। তাহলে এক্ষেত্রে আমরা এই ধরনের বাক্যগুলোকে যখন ইংরেজি করব তখন আমরা সবসময় দুইটা স্টেপ ফলো করব। এক নাম্বার স্টেপ হচ্ছে, এখন হয়তো আপনাকে স্টেপ ফলো করতে হবে কারণ প্রাথমিক লেভেল, কিন্তু আস্তে আস্তে এগুলো বুঝে যাবেন। প্রথম স্টেপ হচ্ছে আমরা আগে মানে বুঝবো যে এই যে দুইটা বাক্য লিখলাম, একটা বাক্য আর এটা একটা দুইটা বাক্য, দুইটা বাক্যের মধ্যে কোনটা কোন টেন্সে পড়ে। যখন আপনি দেখবেন যে আগেই উল্লেখ আছে, আপনি একটু খেয়াল করেন ডাক্তার আসার আগেই তো রোগী মারা গেল, অর্থাৎ রোগী মারা যে কাজটা আগে হয়ে গেছে, অর্থাৎ যেই কাজটা আগে হয়ে যায় সেটাকে আমরা বলি পাস্ট পারফেক্ট টেন্স। এই যে আমরা বললাম পাস্ট পারফেক্ট টেন্সের কিছু বিশেষ ব্যবহার আছে। এই যে এরকম বাংলার ক্ষেত্রে যেই কাজটা দুইটা কাজের মধ্যে যেই কাজটা তুলনামূলক আগে হবে, আমি লিখিয়ে দিচ্ছি এখানে যে দুইটা কাজের মধ্যে দুটি কাজের মধ্যে যে কাজটি তুলনামূলক আগে হবে সেটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। এটা অনেকে আবার এটা ভুল বুঝেন না যে দুইটা বাক্যের মধ্যে যে বাক্যটা আগে আছে সেটা না, অর্থাৎ যেমন এখানে দুইটা বাক্য আছে এটার মধ্যে এই বাক্যটা আগে আছে এটা না, কাজটা আগে হইতে হবে। যেমন এখানে দেখেন ডাক্তার আসলো তার আগে রোগী মারা গেল, রোগী মারা যাওয়া কাজটা ডাক্তার আসার আগেই হয়ে গেছে, দ্যাট মিনস এইটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। দ্যাট মিনস এইটা আমরা এই গঠনে ফেলবো, অ্যাক্টিভ হলে অ্যাক্টিভ গঠনে ফেলবো, প্যাসিভ প্যাসিভ গঠনে ফেলবো। আর আগে আরেকটা বাক্য যে বাকি থেকে গেল, অর্থাৎ দুইটা কাজের মধ্যে যেই কাজটা তুলনামূলক আগে হবে সেটা পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে পরের কাজটা কি টেন্স? পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। দ্যাট মিনস এই যে এটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আগে আলোচনা করে আসছিলাম। তাহলে আমরা দুইটা ধরলাম, এই বাক্যটা আমরা ধরি যে কোনটা কি টেন্স। যেটা বলা হচ্ছে পর, অর্থাৎ সে ডাকার পর তারা এসেছিল, দ্যাট মিনস সে ডাকছে আগে তারপর তারা আসছে, দ্যাট মিনস যেটা যে এই কাজটা আগে হয়েছে, সে ডাকার কাজটা আগে হয়েছে, এটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। আর তারা এসেছিল এই কাজটা পরে হয়েছে, তাই এটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আশা করি এই সেন্সটা ক্লিয়ার যে দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে হবে তুলনামূলক যে বাক্যটা আগে থাকবে সেটা না, যে কাজটা আগে হবে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর পরের আর বাকি যে কাজটা সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এইটা আগে নির্ণয় করে ফেলবেন, তারপরে আপনার কাজ হচ্ছে সবসময় শেষ বাক্যটা দিয়ে ইংরেজি শুরু করা। দ্যাট মিনস আপনি এখানে এই শেষ বাক্যটা দিয়ে ইংরেজি শুরু করেন, অর্থাৎ রোগী মারা গেল এটা দিয়ে শুরু করেন। তাহলে কি লিখবো? দ্য পেশেন্ট, এখন রোগী মারা গেল তো অ্যাক্টিভে আছে এবং এই যে অ্যাক্টিভে গঠন পাস, এটা পাস পারফেক্ট লিখে আসছিলাম পাস পারফেক্ট টেন্স, তাহলে হ্যাড দিব, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, এরপরে বিফোর, এই যে আমাদের বিফোর মাঝখানে বিফোর, তারপরে আমাদের বাকি পার্টটা ডাক্তার আসা, তার মানে ডক্টর, আমি যদি আর্টিকেল ডি দিয়ে ব্যবহার করি, দি ডক্টর কেইম, অর্থাৎ ডক্টর যেহেতু এই বাক্যটা যেহেতু পাস ইনডিফিনিট, সেটা সাবজেক্টের উপরে ভার্বে দুই রকম নেব V2। অর্থাৎ দেখেন আমরা শেষ বাক্যটা দিয়ে ইংরেজি শুরু করছি। আমরা বলি এরকম পাস্ট পারফেক্ট টেন্স যখন ডাবল বাক্যে ব্যবহৃত হবে তখন আপনার প্রথম কাজ হবে যে দুইটা বাক্যের মধ্যে আগে টেন্সটা ধরে ফেলা কোনটা কি টেন্স, প্রথম কাজ। সেকেন্ড কাজ হচ্ছে শেষ বাক্যটা দিয়ে ইংরেজি করে ফেলা। এখন দেখেন এখানে আমরা ধরে ফেলছিলাম কোনটা কি, এবার আমরা ইংরেজিটা করবো। কি করব? লাস্ট বাক্য দিয়ে শুরু করব, তারা এসেছিল, তাহলে দে কেম, তারা এসেছিল। এখন আসছে পর, তাহলে আফটার, সে ডাকা, তাহলে হি হ্যাড কল্ড, কারণ এই বাক্যটা তো পাস্ট পারফেক্ট টেন্স, এই যে পাস্ট পারফেক্ট লেখা ছিল আগেই, তাহলে হ্যাড, তাহলে হি হ্যাড কল্ড। তাহলে আশা করি এই জিনিসটাও ক্লিয়ার। না একটা বাক্য আমি সুন্দর একটা বাক্য দিই, যেমন যদি বলা হয় যে সরকার লকডাউন ঘোষণার পর সব নাগরিক সেটা মেনে নিল। দেখেন দুটো বাক্য আছে, সরকার লকডাউন ঘোষণা একটা বাক্য, মাঝখানে পর দিয়ে সব নাগরিক সেটা মেনে নিল আরেকটা বাক্য।
তাহলে আমরা যদি এই গঠনে করতে চাই তাহলে কীভাবে করব? প্রথম কাজটা কী ছিল? দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে হবে সেটা আগে বের করে ফেলা, কোনটা কি টেন্স। তাহলে আগে সরকার লকডাউন ঘোষণা করছে, তারপর সেটা নাগরিকরা মানছে, তার মানে এই বাক্যটা, প্রথম বাক্যটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর পরের বাক্যটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, বা এটা বাকি থাকলো যেটা সেটাই পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখন আমরা শুরু করবো কোনটা দিয়ে লেখা? ওই যে বলছিলাম সবসময় শেষ বাক্যটা দিয়ে লেখা শুরু করবো। তাহলে সকল নাগরিক সেটা মেনে নিল। তাহলে কী লিখবো? যে এভরি সিটিজেন। এখন দেখেন এটা কোন টেন্স ছিল? পাস্ট ইনডিফিনিট টেন্স। দ্যাট মিনস সাবজেক্টের পরে ভার্বের কী ফর্ম লাগবে? দুই নম্বর ফর্ম লাগবে, পাস্ট ফর্ম লাগবে। তাহলে এভরি সিটিজেন্স অ্যাকসেপ্টেড। কি অ্যাকসেপ্ট করলো? আমি দিতে পারি ইট, অ্যাকসেপ্টেড ইট, বা এটা না দিলেও সমস্যা নাই, অ্যাকসেপ্টেড ইট। তারপরে আমরা আফটার দিব, আফটার দিয়ে আফটারের পর আমরা লিখবো সরকার লকডাউন ঘোষণা করা, এটা লিখবো। অর্থাৎ সরকার লকডাউন ঘোষণার বা ঘোষণা করার পর। তাহলে আফটার, এটা অন্যভাবেও করা যায় ইংরেজিটা, তবে এইভাবেও করা যায় আর কি। আফটার গভর্নমেন্ট, এটা যেহেতু পারফেক্ট টেন্স তাহলে হ্যাড দিতে হবে। আফটার গভর্নমেন্ট হ্যাড ডিক্লেয়ার্ড লকডাউন, লকডাউন ইংরেজি লকডাউনই। অর্থাৎ আমরা এই বাক্যটা যেহেতু পারফেক্টে ছিল তাই আমরা সাবজেক্টের পরে হ্যাড নিলাম, হ্যাড ডিক্লেয়ার লকডাউন। তাহলে এইভাবে কিন্তু বড় বড় ছোটো ছোটো বাক্য আমরা মিলে করতে পারি। তো এগুলো আমাদের প্র্যাকটিস করা লাগবে অনেক। তো আমরা চলে যাব হচ্ছে আমাদের আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে পাস্ট পারফেক্ট টেন্সটা আরও দুটো জায়গায় বসে। আমরা একটা জায়গায় দেখলাম যে দুইটা বাক্য থাকলে এরকম, আরেকটা জায়গায় আছে সেটা হচ্ছে যে ইফ কন্ডিশনালে। অর্থাৎ ইফ কন্ডিশনালেও একটা রুলস আছে যেখানে পাস্ট পারফেক্টটা ব্যবহৃত হয়। সেটা কোনটা? আমরা যদি দেখি এরকম যে সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট প্লাস হ্যাভ প্লাস V3, এই গঠনে যদি একটা অংশ থাকে ইফ কন্ডিশনালের মধ্যে, তাইলে আরেকটা অংশে বা ইফের সাথে যে বাক্যটা, সেই বাক্যটা পাস্ট পারফেক্ট হয়। আমি আবার বলি, এই গঠনে একটা বাক্য আছে, তারপরে মনে করেন এখানে একটা, এই বাক্যটা শেষ করে এখানে ইফ দিল, ইফের পরে একটা বাক্য আছে, তাহলে ওই বাক্যটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। আমরা একটা এক্সাম্পল দিলে বুঝবো। যেমন দেখেন বলা হয়েছে এরকম যে she could have got a job, সে হয়তো একটা জব পাইতো বা পেতে পারতো, ইফ she dash hard। এখন আমাকে এখানে ধরেন ভার্ব বসাতে হবে একটা, ধরেন আমি একটা ভার্ব দিয়ে দিলাম যে এখানে ভার্ব বসাতে হবে হচ্ছে ওয়ার্ক, এখানে ওয়ার্ক বসাতে হবে। তো দেখেন খেয়াল করেন এই ইফের সাথে যে ইফের আগে যে বাক্যটা সেখানে দেখেন যে কুড আছে, কুড, তার সাথে হ্যাভ দেওয়া আছে, কুড হ্যাভ, তার সাথে ভার্ব থার্ড ফর্ম গট দেওয়া আছে, কারণ গেট গট ভার্ব থার্ড ফর্ম দেওয়া আছে। দ্যাট মিনস এই গঠনে একটা বাক্য অলরেডি দেওয়া আছে। তাহলে আমার আরেকটা বাক্যে যে ইফ আছে, ইফ কন্ডিশনাল, তাহলে ইফের পরে যে বাক্যটা সেটা আমরা এই পাস্ট পারফেক্টে নেব। তাহলে কি নিব? এখানে সি এর পরে হ্যাড, তারপরে ওয়ার্কে থার্ড ফর্ম করতে হবে, কারণ হ্যাডের পরে থার্ড ফর্ম হয়। হি শি ওয়ার্কড, হ্যাড ওয়ার্কড, এটা নিব আনসার। দ্যাট মিনস এই ইফ কন্ডিশনালের এই শর্তটাও, এটা ভাইস ভার্সা হতে পারে, এটা দেওয়া থাকতে পারে, এটা করতে হতে পারে, এরকম হতে পারে। তো আমি যেহেতু পাস্ট পারফেক্টে আলোচনা করতেছিলাম, তাহলে এটা একটা মানে রিলেটেড ব্যাখ্যা আমি দিয়ে দিলাম যে এইভাবেও পাস্ট পারফেক্ট ব্যবহৃত হতে পারে। আরেকটা জায়গায় পাস্ট পারফেক্ট ব্যবহৃত হয়, সেটা সাধারণত এরকম যে যখন কোনো দ্যাট ক্লজ থাকে, দ্যাট ক্লজ দিয়ে যখন দুইটা বাক্য যুক্ত করা হয়, এটা এটা ফিক্স না, এটা সাধারণত সবসময় যে হবে তা না, বাট এটা অধিকাংশ সময় হয়ে থাকে। এই দ্যাট ক্লজ দিয়ে যখন কোনো দুইটা বাক্য হয়, তখন একটা বাক্যে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে আরেকটা বাক্যে সাধারণত পাস্ট পারফেক্ট মাঝে মাঝে হয়। এটা সবসময় যে হবে তা না, বাট মানে অনেক সময় হয়। যেমন আমি দেখেন এরকম যদি হয় যে আই রিকোয়েস্টেড হার দ্যাট শি হ্যাড ডান ইট, এরকম হতে পারে। অর্থাৎ এই যে দ্যাট আছে, দেখেন দ্যাট দিয়ে আগের যে বাক্যটা সেটা পাস্ট ইনডিফিনিটে দেওয়া আছে রিকোয়েস্টেড, তাহলে পরের বাক্যটা হ্যাড ডান পাস্ট পারফেক্ট টেন্স, এরকম হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে এই রুলসটা ফলো করা যায়। আরেকটা জায়গায়
পাস্ট পারফেক্ট অবশ্যই ব্যবহৃত হয়। এটা অবশ্য আমি বলে রাখি যে এটা সবসময় হবে তা না, এটা একটু 80-90% ক্ষেত্রে হয়, অনেক সময় নাও হতে পারে। তবে এটা অবশ্যই হবে, আগে যেটা দেখালাম সেটা অবশ্যই হবে। আরেকটা ব্যবহার আছে পাস্ট পারফেক্টে, সেটা হচ্ছে আমরা জানি যে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, এই দুইটা সাধারণত কানেক্টর আকারে ব্যবহৃত হয় এবং এর অ্যাডভার্ব, এদের অর্থ হচ্ছে এমনভাবে যেন, এমনভাবে যেন। তো এক্ষেত্রে আমরা দেখি সাধারণত এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, তবে এক্ষেত্রে যেহেতু পাস্ট পারফেক্ট আলোচনা করতেছি এই জন্য আমি রিলেটেড বলে দিচ্ছি। এক্ষেত্রে কখন পাস্ট পারফেক্ট হবে, যখন দেখবেন যে অ্যাজ ইফ বা অ্যাজ দো এর আগের যে বাক্যটায় সেটা যদি V2 দেওয়া থাকে, দ্যাট মিনস ওটা যদি, এটাকে আমরা বলি পাস্ট ইনডিফিনিট টেন্স, কারণ V2 মানে তো পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে তারপরের যে বাক্যটা সেটা হয় পাস্ট পারফেক্ট টেন্স। যেমন দেখেন বলা হচ্ছে হি দিয়ে বলি, হি টোল্ড মি as if he had known all। এটা অনেকে আমরা মুখস্থ, কিন্তু আমাদের এই একটাই মুখস্থ known all, কিন্তু অন্যগুলো দিয়ে আসলে পারি না। দেখেন এই যে as if এর আগের যে বাক্যটা, দেখেন এই বাক্যটার মধ্যে V2, এই যে টোল্ড V2, তাহলে দেখেন পরের যে বাক্যটা হ্যাড নোন, এই যে পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে এটা মাথায় রাখতে হবে। এর অর্থ কি, সে আমাকে এমনভাবে বললো যেন সে সব জানতো, এরকম অর্থ হয়। আরেকটা জায়গায় পাস্ট পারফেক্ট ব্যবহৃত হয়, সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল সিন্সে। যেমন আমরা সাধারণত এটাকে বলি, সিন্সের একটা রুলস আছে টাইম রিলেটেড, এরকম বলা হয় যে ইট ওয়াজ হাই টাইম, সিন্স আই হ্যাড স্টাডিড। খেয়াল করেন এই যে দেখেন সিন্স আছে, এই সিন্সটা আবার ওই যেহেতু অর্থে না, এই সিন্সটা টাইম রিলেটেড অর্থে, এটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ বলা হচ্ছে ইট ওয়াজ হাই টাইম সিন্স আই হ্যাড স্টাডিড। এই যে সিন্সের আগে যে বাক্যটা, ওই বাক্যটা যদি পাস্টে থাকে, যেমন দেখেন ওয়াজ পাস্ট টেন্স, তবেই এই সিন্সের পরের বাক্যটা পাস্ট পারফেক্ট টেন্সে হয়। এই ক্ষেত্রে আবার মনে রাখতে হবে যে সিন্সের আগের বাক্যটা পাস্টে হতে হবে অবশ্যই। নিয়মটা এরকম যে মাঝখানে সিন্স, তার আগের বাক্যটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, যেমন এখানে যেটা পাস্ট ইনডিফিনিট হয়েছে, সিন্সের আগেরটা পাস্ট ইনডিফিনিট হয়েছে, তাহলেই কেবলমাত্র সিন্সের পরের বাক্যটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। এটা শুধু যে এইভাবে আসে তা না, অনেক সময় এটা অন্যভাবে আসে। যেমন এরকম হতে পারে যে I spent 4 days since I dash him। একটা ভার্ব দিল মিট, সাপোজ আপনাকে এটা বসাতে হবে। তো দেখেন এই যে সিন্সের আগে যে বলছে I spent 4 days, তো সিন্সের আগে যে বাক্যটা এর মধ্যে বলছে যে আমি 4 দিন ব্যয় করেছিলাম, স্পেন্ড পাস্টে আছে, দ্যাট মিনস এই যে পাস্ট ইনডিফিনিট আছে, দ্যাট মিনস সিন্সের পরে যে বাক্যটা হবে সেই বাক্যের ভার্ব হবে পাস্ট পারফেক্ট। এখানে যে মিট হবে সেটা হবে হ্যাড মেট, থার্ড ফর্ম। তাহলে আমরা এই পাস্ট পারফেক্ট টেন্সগুলো 3-4টা জায়গায় ব্যবহৃত হয়। এর মধ্যে এটা খুবই কমন, এটা আমাদের জানতেই হবে। তারপরে এটাও জানতে হবে মাস্ট, এটা অবশ্য কিছু কিছু ক্ষেত্রে নাও হয়, আর এটা অবশ্যই জানতে হবে কারণ এটা মাস্ট, একেবারেই কম্পালসারি। আর একটা যেটা আগে বলে আসছিলাম যে 2টা বাক্যের মধ্যে হয়। তাহলে আমরা আলোচনা করলাম হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এরপর আমরা যাব ফিউচার পারফেক্ট টেন্স। আচ্ছা, তাহলে আমরা দেখি ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স সংক্ষেপে দেখলাম ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সের আসলে বাংলায় আমাদের ব্যবহারটা খুব একটা নাই, তারপরেও একেবারে যে নাই তা না, মানে আমরা সাধারণত লেখালেখিতে বা স্পোকেনে খুব একটা করি না। এক্ষেত্রে আমাদের অ্যাক্টিভের যে গঠনটা সেটা সাধারণত আমি লিখে দিচ্ছি, যেমন সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, তার সাথে একটা হ্যাভ হয়, এরপরে V3 হয়, বাকি অংশ হতে পারে আরও। আর প্যাসিভের গঠনটা হয় সাবজেক্ট শ্যাল বা উইল থাকবে, হ্যাভও থাকবে, তার সাথে একটা বিন হবে প্লাস V3। অর্থাৎ 3টা পারফেক্টই আমাদের
বিন ব্যবহারটা ছিল প্যাসিভে। আর বাংলার সেন্সটা কেমন হয় সাধারণত একেবারে যদি গ্রামাটিক্যালি বলি তাহলে এরকম হবে, যেমন কোন একটা কাজ করে থাকবো বা করিয়া থাকবো, এরকম থাকে সাধারণত। করে থাকবো বা করিয়া থাকবো, বা আমরা বলে থাকি যে খেলে থাকবো, হ্যাঁ আমি কালকে বল খেলে থাকবো, এরকম। কিন্তু এগুলো কথাগুলো বাংলা আসলে খুব কম বলা হয়। আর একটা কথা হচ্ছে, এই ধরনের ফিউচার পারফেক্ট টেন্সে সাধারণত আরও একটা সূত্র দিয়ে, বা সূত্র না, আরও একটা চিহ্ন দিয়ে আসলে বোঝা যায়। যেমন অনেক সময় দেখা যায় যে ভবিষ্যতে কোনো সময়ের মধ্যে কোনো কাজ করা, এই অর্থেও সাধারণত ফিউচার পারফেক্ট টেন্সটা ব্যবহৃত হয়। কেমন? ধরুন আমি যদি বলি যে আমি আগামী বছরের মধ্যে একটি গাড়ি কিনবো। এখানে যে কিনবো এটা ফিউচার, কিন্তু যদিও কিনে থাকবো বলে নেই, কিন্তু কিনবই বলছি। বাট চেনার উপায়টা হচ্ছে এই আগামী বছরের মধ্যে। ভবিষ্যতে যে এই কথাটা মনে রাখতে হবে, ভবিষ্যতে কোনো সময়ের মধ্যে কোনো কাজ করা অর্থ বলে সাধারণত এটা অধিকাংশ ক্ষেত্রেই ফিউচার পারফেক্ট টেন্সে হয়। তাহলে এরকম এটার ইংলিশটা সাধারণত আমরা কীভাবে করবো? আই শ্যাল হ্যাভ পারচেজড। আমরা বটও লিখতে পারি চাইলে, অনেকে বট লিখতে পারে। আসলে কিছুটা পার্থক্য থাকলেও প্রায় একই। তা আই শ্যাল হ্যাভ পারচেজড আ কার। এখন যে কথাটা মূল গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আগামী বছরের মধ্যে, তাহলে বাই নেক্সট ইয়ার। এই ধরনের কোনো সময়, মানে ভবিষ্যতে কোনো সময়ের মধ্যে, এই সাধারণত বাই দিয়ে আমরা প্রকাশ করি। এক্ষেত্রে অনেকে উইদিন দেয়, তো এই ফিউচার পারফেক্ট টেন্স সাধারণত উইদিন হয় না, বাই হবে। আর এক্ষেত্রে মনে রাখতে হবে যে ভবিষ্যতে কোনো সময়ের মধ্যে কোনো কাজ করার অর্থে এই অর্থটা যখন যাবে তখন সাধারণত আমরা এই বাই প্লাস টাইম, অর্থাৎ বাইয়ের পরে আমরা এই সময়টা উল্লেখ করে দেবো, অর্থাৎ বাই দিয়ে আমরা টাইমটা উল্লেখ করে দেবো। যেমন এখানে আমরা যেটা করলাম যে বাইয়ের পরে টাইম, বাই নেক্সট ইয়ার। আমরা বলতে পারি যে আগামীকালের মধ্যেই, তাহলে বাই টুমরো, এরকম। আমরা যদি বলি আগামী 3 ঘন্টার মধ্যে, তাহলে বাই নেক্সট 3 আওয়ার্স, এরকম আমরা এই ভবিষ্যতে কোনো সময়ের মধ্যে কোনো কাজ করার অর্থে ব্যবহার করতে পারি। এই হলো আমাদের 3টা পারফেক্ট টেন্স। আমরা এখন যাব 3টা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। এটা আমাদের ছিল হচ্ছে 9 নাম্বার সম্ভবত। আমাদের 10 হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা বোঝার জন্য আমাদের একটু মনে রাখতে হবে, যেমন এক্ষেত্রে আমাদের প্যাসিভের গঠনটা আমরা বলে দিচ্ছি। প্যাসিভে কিন্তু এরকম বাংলা এরকমই হবে, যেমন কোনো একটা জিনিস কিনে থাকবো এরকম হবে না, অর্থাৎ কেনা হয়ে থাকবে এরকম। যেমন এখানে বলা হবে যে একটা কার কি আই শ্যাল হ্যাভ, এটা হবে যে আমি আগামী বছরের মধ্যে একটি গাড়ি কিনবো। এটা প্যাসিভ করলে কী হবে? আগামী বছরের মধ্যে আমার দ্বারা একটি গাড়ি কেনা হয়ে থাকবে। একটু ডিফিকাল্ট অর্থ হয়ে যায়, বাট তাও হয় আর কি। তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সহ বাকি, মানে টেন্সের বাকি পার্টটা বা রাইট ফর্ম ভার্বের টেন্সের অংশটা আমরা নেক্সট পার্টে দেখব ইনশাআল্লাহ। কারণ এখানে শুরু করতে গেলে আমাদের ভিডিওটা আধা ঘন্টা বেশি হয়ে যাবে। তো আধা ঘন্টা বেশি হোক, এটা আমি পার্সোনালিও চাই না, কারণ আধা ঘন্টার মধ্যে শেষ করতে পারলে বা হয়তো দেখা যাবে যে সবার ধৈর্য থাকে আর কি, এর বেশি হয়ে গেলে একটু কষ্টকর হয়ে যায়। তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে বাকি পার্টগুলো নেক্সট ভিডিওতে দেখব ইনশাআল্লাহ।